ভয়ে হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে। ভয়ে হয় পাছে তব নামে আমি আমারে প্রচার করি হে। মোহ বসে পাছে ঘিরে আমায় তব নাম গানে অহংকার হে। মোহ বসে পাছে ঘিরে আমায় তব নাম গান অহংকার হে। ভয়ে হয় পাছে তব নামে আমি আমারে প্রচার করি হে। তোমার কাছে কিছু নাহি লুকানো, অন্তরের কথা তুমি সব জানো। তোমার কাছে কিছু নাহি লুকানো, অন্তরের কথা তুমি সব জানো। আমি কতদিন আমি কতহীন কেহ নাহি জানে আর হে। আমি কতদিন আমি কতহীন আর কেহ নাহি জানে হে। ভয় হয় পাছে তব নামে আমি আমারে প্রচার করি হে। ক্ষুদ্র কণ্ঠে যবে ওঠে তব নাম, বিশ্ব শুনে তোমায় করে গো প্রণাম। ক্ষুদ্র কণ্ঠে যবে ওঠে তব নাম, বিশ্ব শুনে তোমায় করে গো প্রণাম। তাই আমারও পাছে লাগে অভিমান, গ্রাসে আমায় আধার হে। তাই আমারও পাছে লাগে অভিমান, গ্রাসে আমায় আধার হে। পাছে প্রতারণা করি আপনারে তোমারও আসনে বসাই আমারে। পাছে প্রতারণা করি আপনারে তোমারে আসনে বসাই আমারে। রাখো মোহ হতে রাখো তম হতে, রাখো মোহ হতে রাখো তম হতে, রাখো রাখো বারবার হে। রাখো মোহ হতে রাখো তম হতে, রাখো রাখো বারবার হে। ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে। মোহ বসে পাছে ঘিরে আমায় তব নাম গানে অহংকার হে। মোহ বসে পাছে ঘিরে আমায় তব নাম গানে অহংকার হে। ভয় হয় পাছে তব নামে আমি আমারে প্রচার করি হে। আপনারা যে যাই বলুন, আমার কিন্তু ওই বিদেশিদের যে বহিঃপ্রকাশ স্বামীজিকে দেখে বা স্বামীজিকে বুঝে সেরকমভাবে কিন্তু আমি আমাদের ভারতবর্ষের গৃহী ভক্তদের কিন্তু সেভাবে আমি আমার চোখে ধরা পড়ে না। ওদের বহিঃপ্রকাশ অনেক বেটার, ওদের অনুভব শক্তি বা বহিঃপ্রকাশ বা এটা বলতে পারি যে ওদের উপর স্বামীজির কৃপা যেন একটু বেশি আমাদের ভারতবর্ষের চেয়ে। ভারতবর্ষের গৃহীদের চেয়ে ওদের ওপর স্বামীজির কৃপাটা একটু বেশি ছিল। আচ্ছা, এবারে এস.কে. ঘোষ একজন গৃহী ভক্ত। বেদান্ত কেশরীর সম্পাদক অনুরোধ করেছেন, তাই আমার জীবনের যে ঘটনাটি বিগত 40 বছর ধরে আমি আমার মনের মণিকোঠার সযত্নে রক্ষা করে এসেছি তা কুণ্ঠিত চিত্তে বলার চেষ্টা করব। প্রকৃতপক্ষে কবি কামিনী রায় প্রকাশিত অধুনালুপ্ত নবভারত নামক মাসিকপত্রে ঘটনাটি অতি সংক্ষেপে উল্লেখিত হলেও অন্য কোথাও তা প্রকাশিত হয়নি। অবশ্য আমার এখন যে বয়স তাতে কৈশোরের লজ্জা সংকোচ বেমানান, তাই যা ঘটেছিল তা অকপটেই বলছি। ক্ষণকালীন হলেও ছাপার অক্ষরে স্বামী বিবেকানন্দের জীবনের সঙ্গে সম্পর্কিত এই ঘটনাটির মূল্য থাকতে পারে, কারণ এর থেকে বোঝা যাবে ছোটোখাটো ব্যাপারেও তিনি কতদূর মহৎ হতে পারতেন। অল্প বয়সী স্কুলের ছাত্রদের সঙ্গেও কেমন সহজ সরলভাবে মিশতেন। স্মৃতিতে ঘটনাটি যতখানি ধরা আছে তার যথাসম্ভব বর্ণনা আমি দেবার চেষ্টা করছি, শুধু এই আশায় যে এমন বহু মানুষ আছেন যারা
মহান স্বামীজির জীবনের সব কিছুই জানতে আগ্রহী। এদেশে জীবনী রচনাশৈলীর শৈশব দশা এখনও কাটেনি। আমাদের দেশের বিশিষ্ট কিছু মানুষের বেশ কয়েকটি সুন্দর জীবনী লেখা হয়েছে ঠিকই, কিন্তু সেসব গ্রন্থে আমরা তাদের সাফল্য কৃতিত্বের কথাই শুধু পাই। ব্যর্থতা ও ত্রুটিবিচ্ছুতি বা কম বেশি সব মানুষের জীবনেই আসে, যা তাদের পার্থিব জীবনের বিচিত্র বর্ণ ও স্বাদের মানবীয় গরিমা উজ্জ্বল করে তোলে। এইসব গ্রন্থে তাদের অনুপস্থিতি চোখে পড়ার মতো। যে ঘটনাটি বলতে যাচ্ছি এই পত্রিকার পাঠকদের ভালো লাগতে পারে, কারণ তার মাধ্যমে স্বামীজির চরিত্রের একটি আকর্ষণীয় রচনার দিক উন্মোচিত হয়েছে। 1898 খ্রিস্টাব্দ। তখন আমি বৈদ্যনাথ দেওঘর হাই স্কুলের ম্যাট্রিকুলেশনের ছাত্র। সে বছরই নভেম্বর মাসে আমাদের স্কুলের হেডমাস্টারমশাই স্বগত কবিভূষণ যোগীন্দ্রনাথ বসু, যিনি কবি মাইকেল মোশন দত্তের জীবনীকার, সকলকে জানান যে শিকাগো ধর্মসভার বিখ্যাত স্বামী বিবেকানন্দ স্বাস্থ্য উদ্ধারের জন্য দেওঘরে এসেছেন। তিনি এও বলেন, স্বামীজি তার সহপাঠী, সুতরাং যদি ছাত্রদের কেউ অসাধারণ মানুষটিকে দর্শন করতে চায় তো এই মস্ত সুযোগ। 1883 খ্রিস্টাব্দে আমেরিকার ধর্মসভায় বিবেকানন্দ যে বিপুল প্রভাব বিস্তার করেছিলেন তার ঢেউ ভারতবর্ষ আশ্রয় পড়ে সর্বত্র এক উন্মাদনার জায়গায় এবং ভারতবাসীর আত্মসম্মান বোধ বহুগুণ বাড়িয়ে দেয়। ভারতীয় সন্ন্যাসীর যশগৌরব আমাদের মতো স্কুলের তরুণদের ছাত্র কানে এসেছিল এবং তাতে আমাদের বুক দশাত হয়ে গিয়েছিল। বেদান্ত, গীতা এবং অদ্বৈতবাদের মতন শব্দগুলিও তখন আমরা শুনেছি, কিন্তু ওই বয়সে যে আমাদের সবের মর্ম উপলব্ধি করার সাধ্য ছিল না। সে যাই হোক, আমাদের মতো স্কুলের ছেলে ছোকরাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতন যে স্বামী বিবেকানন্দ নেই, সে দুশ্চিন্তা যে আমার মনে ওঠেনি তা নয়, কিন্তু আশঙ্কা আমাদের নিবৃত্ত করতে পারেনি। আমার বন্ধু সতীশচন্দ্র মজুমদার, যিনি এখন কর্মসূত্রে ইন্ডিয়া গভর্নমেন্টের সেক্রেটারিয়েটের সঙ্গে যুক্ত, আমি ঠিক করে ফেলেছিলাম যা কপালে থাকে একবার চেষ্টা করেই দেখা যাক। সেই মতো এক বিকেলে পাহাড়ি নদী দুরওয়ারার দিকে রওনা হই। দুরওয়ারা সাঁওতাল পরগনার সুন্দর দেওঘর শহরের পশ্চিম প্রান্তে। স্বামীজি তার কাছেই তার কলকাতার এক শিষ্যের বাড়িতে তখন অবস্থান করছিলেন। দূর বক্ষে আমরা গৃহপ্রাঙ্গণে প্রবেশ করে সেবক গোছের এক ব্যক্তিকে দেখতে পেলাম। স্বামীজির খোঁজ করতেই তিনি নীরবে ইঙ্গিত করলেন, ওই যে। দেখলাম গৈরিক পোশাক পরিহিত রাজকীয় চেহারার এক ব্যক্তি ধীরে ধীরে বাড়ির পশ্চিম দিক থেকে বেরিয়ে আসছেন, হাতে তার ছাতা। মানুষটি যে কে তা বুঝতে আমাদের কোনো অসুবিধাই হলো না। সাহসে বুক বেঁধে দ্রুত এগিয়ে গেলাম, তার চরণ স্পর্শ করার জন্য কি নিচু হলাম, কিন্তু স্বামীজি চট করে দু এক পা পিছিয়ে গেলেন। আমাদের প্রণাম করতে না দিয়ে প্রশ্ন করলেন, আমরা কে এবং কী উদ্দেশ্যে এসেছি ইত্যাদি। বললাম, আমরা স্থানীয় হাই স্কুলে পড়ি, তাকে অন্তরের শ্রদ্ধা জানাতে এসেছি। তিনি তার সঙ্গে আমাদের যাওয়ার অনুমতি দিয়ে বাড়ির সামনের পাকা রাস্তার দিকে পা বাড়ালেন। রাস্তাটি সোজা চলে গেছে দূরের দিকে। স্বামীজিকে এভাবে একান্তে পেয়ে তার সঙ্গে চুপচাপ হাঁটতে পাওয়ার দুর্লভ সুযোগ পাওয়ায় আমরা দুই বন্ধুই মনে মনে বেশ গর্ব অনুভব করলাম। স্বামীজি যে বাড়িতে ছিলেন সেটি ছিল শহরের অতি সুরম্য এলাকায়। 8 মাইল দূরেই পাহাড়ি নদী দুরওয়া। বাড়ির সামনে দিয়েই বাঁধানো রাস্তা নদী পর্যন্ত চলে গেছে। নদীর ওপার থেকে শুরু হয়ে রাস্তাটি ফের এঁকে বেঁকে দূরের উঁচু পাহাড়গুলির সঙ্গে মিলে গিয়েছে। শীতের পরন্ত বেলা, ভারী চমৎকার, আকাশ ঝকঝকে পরিষ্কার, শ্যামল বনানীয় শোভিত দূরের শৈলশ্রেণী নিচের সমতল ভূমির দিকে যেন প্রসন্ন দৃষ্টিতে চেয়ে আছে। আমরা আস্তে আস্তে হাঁটছিলাম, কিন্তু মনে হলো স্বামীজি যেন শ্বাসকষ্ট হচ্ছে। জিজ্ঞাসা করতে জানালেন তাঁর শরীর ভালো যাচ্ছে না, সেই কারণে কয়েকটা দিন বিশ্রামের জন্য এই স্বাস্থ্যকর স্থানে আসা। তিনি মনে করতেন তাঁর হার্ট ঠিকই আছে, গোলমাল যা কিছু মনে হয় ফুসফুসটার। এই ধারণা নিয়ে আমরা এসেছিলাম যে সুযোগ পাওয়া মাত্র স্বামীজি আমাদের সঙ্গে বেদান্ত বিষয়ে কথাবার্তা বলবেন। কিন্তু আমাদের বিশেষ চেষ্টা সত্ত্বেও তিনি তার ধারপাশ দিয়েও গেলেন না। সেন্ট পলের সে যেমন তার কাছে তেমন নীতি অনুযায়ী বেদান্তের আলোচনার উপযুক্ত অধিকারীর জন্য আপাতত শিখিয়ে তুলে রেখে তিনি হাজার হাজার ছাত্রের প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে
স্বাস্থ্যবিজ্ঞান, স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কথা বলতে লাগলেন। এটাই হয়তো স্বাভাবিক ছিল, কারণ শিক্ষা নামক প্রহসনের কবলে পড়ে ছাত্র সমাজ তখন ক্রমশ হীনবল হয়ে পড়ছিল। পশ্চিম দিগন্তের প্রান্ত ছুঁয়ে দাঁড়িয়ে থাকা দূরের সমুন্নত পাহাড়গুলির দিকে দৃষ্টি মেলে তিনি জানতে চাইলেন, আমরা ওই পাহাড়গুলিতে কখনো গিয়েছি কিনা। অত দূর যাওয়ার সৌভাগ্য হয়নি শুনে তিনি অবাক হলেন। তিনি তখন বুঝিয়ে বললেন, স্বাস্থ্য ভালো রাখতে হলে মাঝে মাঝে দূরে কোথাও কোথাও বেরিয়ে পড়তে হয়। তিনি এও বললেন, আমাদের পক্ষে রবিবারের ছুটির দুপুরগুলো কাজে লাগানো অন্যতম শ্রেষ্ঠ উপায় হচ্ছে কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে ওই দূরের পাহাড়গুলোয় চলে যাওয়া এবং সারাটা দিন প্রকৃতির সান্নিধ্যে কাটিয়ে সন্ধ্যায় নতুন উৎসাহ প্রেরণা নিয়ে ফিরে আসা। আমরা কেমন পড়াশোনা করছি, হোস্টেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম, এইসব খবরও তিনি নিলেন। আমরা রোজই কিছুটা ঘি খাই শুনে তিনি বললেন, বেশি ঘি খাওয়া ভালো নয়, কারণ ঘি হজম করা কষ্টকর, ওটি দুষ্পাচ্য শব্দটি তিনি বেশ জোর দিয়ে উচ্চারণ করলেন। বললেন, বরং মাখন খাওয়া ভালো। আজ মনে হয় পাশ্চাত্যে যাওয়ার ফলে খাদ্য হিসেবে ঘিয়ের চাইতে মাখনের উপযোগিতা সম্পর্কে তিনি নিঃসন্দেহে হতে পেরেছিলেন। এদেশে ঘিয়ের চলনই বেশি, তাই পাশ্চাত্য জীবনধারায় অনভ্যস্ত স্বাস্থ্যবান 10 জন মানুষের মধ্যে 9 জন ভারতীয় ঘি ফেলে কখনোই মাখন খেতে চাইবেন না। কথা প্রসঙ্গে আমরা পূর্ববাংলার মানুষ জানতে পেরে স্বামীজি বললেন, বেশ কয়েক বছর আগে তিনি সেখানে গিয়েছিলেন এবং দেখেছেন সেখানকার লোক খুব মাছ খায়, এটা খুব ভালো। তিনি বললেন, বাস্তব দৈনন্দিন জীবনের ছোটোখাটো সাধারণ ব্যাপারে যা সাধারণ সন্ন্যাসী নজর এড়িয়ে যায়, দেখলাম সেসব বিষয় তার সমান কৌতূহল, বিশেষ করে যদি তার সঙ্গে স্বাস্থ্য ও কল্যাণের সম্পর্ক থাকে। এইভাবে কিছুক্ষণ কথা বলতে বলতে আমরা দুলবা নদীর কাছে পৌঁছে গেলাম। নদীর ধারে কিছুক্ষণ বিশ্রাম করে এবার আমরা ফিরতি পথে চুপচাপ হাঁটছি আর লক্ষ্য করছি এক নাগাড়ে কথা বলার দরুন স্বামীজি ক্লান্ত হয়েছেন, তার শ্বাসকষ্ট হচ্ছে। অমিত শক্তিধর আত্মা যেন সংগ্রাম করে চলেছে রক্তমাংসের একটি শরীরের সঙ্গে। তেজপূর্ণ শরীর নিরন্তর কর্মের প্রচণ্ড বেগ ধারণ করে আজ ক্লান্ত, কর্মের ভারে আজ সে নুয়ে পড়তে চায়। এইটুকুই যেন আমরা সেদিন উপলব্ধি করলাম, কিন্তু তখনও ভাবতেও পারিনি তার দেহ ছেড়ে দেওয়ার দিন আগত প্রায়। তার আত্মা প্রায় দেহপুঞ্জরের মধ্যে আবদ্ধ থাকতে চাইছে না।